শ্রবণ বাবার মুখের দিকে তাকিয়ে রইল। তাকে আবার পাগল বানিয়ে দিচ্ছে। স্বামীটা চৌধুরী নিজেও তাকালো ছেলের মুখের দিকে। ছেলে কপাল ভুরু কুঁচকে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। অফিসার বললেন, বুঝতে পারছি আপনার কথা, কিন্তু আইনের কাছে আমাদেরও তো হাত বাঁধা। ওনাকে আমাদের সঙ্গে যেতে হবে। আপনারা আইনজীবী ঠিক করুন। ওনাকে নির্দোষ প্রমাণ করার জন্য সকল প্রমাণ জোগাড় করুন। উনি যে মানসিকভাবে অসুস্থ আর নিজের ভারসাম্য হারিয়ে কিডন্যাপারদের মেরেছে, এটা প্রমাণ করতে হবে। মুখের কথায় কাজ হবে না। মিস্টার শ্রবণ চৌধুরী, চলুন আমাদের সঙ্গে। সোয়া আতঙ্কিত হয়ে শ্রবণের এক হাত আঁকড়ে ধরল শক্ত করে। দ্রুত দুদিকে মাথা নেড়ে ভয়াক্ত কণ্ঠে বলো, তুমি কোথাও যাবে না। আমি তোমাকে কোথাও যেতে দিব না। দোষ তো ওই লোকগুলোরই। তোমাকে কেন ধরে নিয়ে যাবে? শ্রবণ সোয়ার হাতটা মুঠো করে ধরে বলো, তুই উত্তেজিত হচ্ছিস কেন? শান্ত হ। আমি তোমাকে যেতে দিব না। পুলিশ তোমাকে ধরে নিয়ে গিয়ে কষ্ট দেবে, তোমার গায়ে আঘাত করবে। না না, আমি কোথাও যেতে দিব না তোমাকে। তুমি যাবে না ওনাদের সঙ্গে। অফিসার সোহাকে শান্ত রাখার জন্য বললেন, আপনার হাজবেন্ডের গায়ে কোনো প্রকার আঘাত করা হবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। স্বামীন রেজা চৌধুরী বলেন, শ্রবণের বিরুদ্ধে মামলা হয়েছে। হ্যাঁ, সেজন্যই তো ওনাকে নিয়ে যেতে হবে। মামলা না হলে এত ঝামেলা করা হতো না। কে করেছে? কোমায় চলে যাওয়া রুবেলের বউ আর মা। শ্রবণ বলল, আমাকে 5টা মিনিট সময় দিন, আমি আসছি। দ্রুত আসবেন। শ্রবণ মাথা নাড়ালো। অফিসার দুজন আর স্বামীন রেজা চৌধুরী ক্যাবিন থেকে বেরিয়ে গেলেন। শ্রবণ সোহার চুলে হাত বুলিয়ে বলল, একদম টেনশন করবি না, আমি বিকেলের মধ্যে চলে আসব, কিছু হবে না আমার। সোহা হাত তুলে শ্রবণের গালে হাত রেখে ধরা গলায় বলল, পুলিশ যদি তোমাকে মারে? শ্রবণ সোহার হাতটা নিজের গালে চেপে ধরে রেখে বলল, মারবে না, তুই ভয় পাস না। আমার কাছ থেকে দূরে যেও না তুমি। বিকেলের মধ্যে চলে আসবো। জান, আমার ভীষণ ভয় লাগছে। পুলিশ যদি তোমাকে না ছাড়ে, যদি জেল হয়ে যায়? এমন কিছু হবে না। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। বাবুকে কখন কাছে পাবো? বাবু আমার কাছে নেই। আবার তোমাকেও নিয়ে যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে বাবুকে আগামীকাল আইসিইউ থেকে ক্যাবিনে শিফট করা হবে। বাড়ির সবাই তো আছে ওখানে। তুই টেনশন করিস না, আমি দ্রুত ফিরে আসবো। সোহা শ্রবণের হাত ছাড়তে চাইল না, তবু শ্রবণ হাত ছাড়িয়ে কেবিন থেকে বেরিয়ে এলো সোহাকে আদর করে। কারোর সঙ্গে তেমন কোনো কথা বলল না, শুধু দাদাভাই স্পর্শ আর সিয়ামের দিকে তাকিয়ে বলল, বাবু আর সোহার দিকে খেয়াল রেখো, আমি ফিরে না আসা পর্যন্ত। তিনজন একসঙ্গে মাথা নাড়ল। শ্রবণ অফিসারদের সঙ্গে এগুলো লিফটের দিকে। স্বামীন রেজা চৌধুরীর ছেলের পাশে হাঁটতে হাঁটতে বললেন, তুমি কোনো টেনশন করো না, আমি খুব শীঘ্রই এসব ঝামেলা থেকে তোমাকে বের করে নিয়ে আসবো। শ্রবণ বাবার মুখের দিকে তাকালো শান্ত চোখে। আজ সোহাকে রিলিজ দিয়েছে হসপিটাল থেকে। শ্রবণকে সেদিনই নির্দোষ প্রমাণিত করে ছাড়িয়ে এনেছিলেন শামীম রেজা চৌধুরী। ছেলেকে নির্দোষ প্রমাণিত করার জন্য যত যা করতে হয়েছে, বলতে হয়েছে, সব করেছেন শামীম রেজা চৌধুরী। শামীম রেজা চৌধুরী নাতিকে কোলে নিয়ে কেবিন থেকে বের হলেন। সিয়াম আর স্পর্শ ব্যাগপত্র নিয়ে বের হল। শ্রবণ সোহাকে ধরে বের হল আস্তে আস্তে। ব্যথায় কুকড়ে যাচ্ছে সোহা, হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। সামনে তাকিয়ে দেখতে পেল বাড়ির সবাইকে। নিচে নেমে আসতেই সোহাকে নিয়ে গাড়িতে উঠে বসল শ্রবণ। সোহার অপর পাশে বসল সিয়াম। বাবুকে কোলে নিয়ে ফ্রন্ট সিটে বসলেন শামীম রেজা চৌধুরী। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে ছুটল গন্তব্যের উদ্দেশ্যে। সোহা শ্রবণের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে বসে রইল। কি যে ভয় পেয়েছিলে সেই 2টা দিনে, ভাবলে এখনও অন্তর কেঁপে ওঠে। শক্ত করে ধরল শ্রবণের হাতটা। শ্রবণ সোহার মুখের দিকে দেখার চেষ্টা করে মৃদু স্বরে বলল, কি হয়েছে? সোহা চোখ মেলে শ্রবণের চোখের দিকে তাকাল। মৃদু স্বরে বলল, কিছু না, আমি আর কোনোদিন তোমার কথার অবাধ্য হব না। শ্রবণ সোহার গালে হাত বুলিয়ে আদর করে বলল, ভুলটা আমারই ছিল। আমার ভুলের কারণেই তুই আর বাবু এত কষ্ট পেয়েছিস। সোহা কথা না বলে চোখ বন্ধ করে নিল আবার। শামীম রেজা চৌধুরী ঘাড় ঘুরিয়ে নাতির মুখের দিকে তাকালেন। ছেলের কথা শুনে পেছনে তাকিয়েছিলেন। দাদা হওয়ার অনুভূতি দারুণ। বিশাল এক বাড়ির সামনে এসে গাড়ি থামাল। শ্রবণ গাড়ির ভেতর থেকে বেরিয়ে সোহাকে ধরে বের করল।
গাড়ি থেকে নেমে আশপাশে নজর বুলিয়ে অবাক হল সোহা। বিস্মিত হয়ে শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলল, এটা কার বাড়ি? কোথায় নিয়ে এলে আমাদের? এটা আমাদের বাড়ি। আমাদের বাড়ি? এটা আমাদের বাড়ি কিভাবে? বাড়িটা আমি নিজের জন্যই বানাচ্ছিলাম, কিন্তু হুট করে তুই এলি আমার জীবনে, তারপর এলো আমাদের দুজনের সন্তান। তাই বাড়িটা আমার থেকে আমাদের হয়ে গেছে। এত বড় বাড়ি। ভেতরে চল। সোহা বাড়ির ভেতর প্রবেশের রাস্তার দিকে তাকিয়ে দেখল পুরো রাস্তা ফুল দিয়ে সাজানো হয়েছে, কয়েকজন অপরিচিত মানুষ দাঁড়িয়ে আছে পাশেই। বাকি 3 গাড়ি থেকে গার্ডস আর বাড়ির বাকি সদস্যরা নেমে এলো। অনিমা চৌধুরী শ্রবণের বাড়িতে আসতে চাইলেও তনিমা চৌধুরী কিছুতেই রাজি হচ্ছিলেন না। অনিমা চৌধুরী জোর করেই নিয়ে এসেছেন বড় বোনকে। সবাই অবাক হয়ে দেখছে শ্রবণের বাড়ি। একা থাকার জন্য এত বড় বাড়ি বানাচ্ছিল। চৌধুরী বাড়ির চেয়েও অনেক বড় এই বাড়িটা, আর দেখতেও অনেক সুন্দর। শ্রবণ সোহাকে ধরে নিয়ে এগোলো সামনের দিকে। পেছনে পেছনে এগোলো বাকি সবাই। সোহা কচ্ছপের গতিতে হাঁটতে হাঁটতে শ্রবণের মুখের দিকে তাকাল। শ্রবণ কপাল ভ্রু নাচিয়ে বলল, কি হয়েছে? এত বড় বাড়ি কেন? একা থাকার জন্য এত বড় বাড়ি কে বানায়? একা কোথায়? তুই আছিস, বাবু আছে, আরও বাবু হবে। তারপর বাবুরা বড় হয়ে বিয়ে করবে, তাদের ছেলেমেয়ে হবে, আস্তে আস্তে বাড়ি ভরে যাবে। এক সময় দেখা যাবে বাড়িতে জায়গা হচ্ছে না সকলের। সোহা বিস্মিত হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল শ্রবণের মুখের দিকে। মাত্র 4 দিন আগে ছেলে হয়েছে, আর সে এখনই কত দূর পর্যন্ত চিন্তা ভাবনা করে ফেলেছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রবণ আবার বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? তুমি যখন বাড়ির কাজ শুরু করেছিলে তখন বিয়ে করেছিলে? বা বিয়ে করবে এমনটা ভেবেছিলে? তখন তো একা থাকার জন্যই বাড়িটা বানাচ্ছিলে। শ্রবণ বলল, না কিছু। এটা সত্যিই যে সে একা থাকার জন্যই এই এত বড় বাড়ি বানাচ্ছিল। তখন মনের মধ্যে জেদ চেপেছিল। নিজেদের বাড়ি থাকা সত্ত্বেও বাড়িতে থাকার সৌভাগ্য হয়নি। স্কুল থেকে কলেজ পর্যন্ত বোর্ডিং আর হোস্টেল থাকতে হয়েছে। তারপর হোস্টেল ছেড়ে থেকেছে ফ্ল্যাটে। বাড়ির ভেতরে প্রবেশ করে সোহা চারদিকে নজর বুলাল। শ্রবণ তাকে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে বলল, বাড়ি পছন্দ হয়েছে? তোকে আর বাবুকে আমি আরও স্পেশালভাবে এই বাড়িতে আনতে চেয়েছিলাম, কিন্তু একটা দুর্ঘটনা সবকিছু এলোমেলো করে দিল। আল্লাহর কাছে অজস্র শুকরিয়া তুই আর বাবু ঠিক আছিস। সোহা কথা বলল না। পড়ে যাওয়ার ঘটনাটুকু স্মরণ হতেই বুক কেঁপে উঠল আবার। পেরিয়ে গেছে আরও 2 দিন। আকিকা করে সোহা আর শ্রবণের ছেলের নাম রাখা হয়েছে শায়ান চৌধুরী শান। শ্রবণ আদর করে ছেলেকে ডাকে শান। শ্রবণের বাড়িতেই থেকে গিয়েছেন চৌধুরী বাড়ির সবাই। শামীম রেজা চৌধুরী সহ বাড়ির বাকি সবাই চাইছিল হসপিটাল থেকে সোহা আর বাবুকে চৌধুরী বাড়িতে নিয়ে যেতে, কিন্তু শ্রবণ রাজি হয়নি কোনোভাবেই। সে কিছুতেই ওই ডাইনিদের মাঝখানে নিয়ে যাবে না তার স্ত্রী সন্তানকে। কিন্তু সে তার স্ত্রী সন্তানকে ডাইনিদের মাঝখানে নিয়ে না গেলেও ডাইনিরাই চলে এসেছে তার স্ত্রী সন্তানের কাছে। শ্রবণ ওয়াশরুমে যাওয়া ছাড়া অন্য কোথাও যাচ্ছে না তার স্ত্রী সন্তানকে ছেড়ে। অনিমা চৌধুরী শ্রবণের কাছে মাফ চেয়েছেন অনেকবার, তবে শ্রবণ মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করেনি। ছেলেকে কোলে নিয়ে বিছানায় বসে আছে শ্রবণ। বাচ্চাটা গলা ছেড়ে কেঁদে চলেছে ঘুম থেকে উঠেই। শ্রবণ ছেলের কান্না বন্ধ করার চেষ্টা করতে করতে সোহাকে ডেকে বলে, এই যান, দ্রুত আয়, আমার আব্বুর খিদে পেয়েছে তো। সোহা ওয়াশরুমের ভেতরে রয়েছে, চাইলেও দ্রুত আসতে পারছে না। ছেলের কান্না বেড়েই চলেছে, শ্রবণের ডাকও বেড়ে চলেছে সময়ের সঙ্গে সঙ্গে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সোহা। শ্রবণ তার দিকে তাকিয়ে বলল, এত সময় লাগে? দেখ, কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে ফেলেছে আমার আব্বুটা। সোহা বিছানার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমি আগের মতো নড়াচড়া করতে পারি? এখন আয় দ্রুত। সোহা বিছানায় উঠে বসে ছেলেকে কোলে নিয়ে খেতে দিল। খেতে দিতেই কান্না বন্ধ হয়ে গেল বাচ্চাটার। মায়ের বুকের সঙ্গে লেপ্টে চোখ বন্ধ করে চুকচুক শব্দ করে খেতে শুরু করেছে। ঘুম থেকে উঠেই পি করে দিয়েছিল, শ্রবণ পরিষ্কার করেছে সব। শ্রবণ কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইল সোহার মুখের দিকে। সোহা কপাল ভ্রু নাচিয়ে বলল, কি হয়েছে? শ্রবণ দিকে মাথা নাড়ল, কিছু হয়নি। দৃষ্টি সরিয়ে ছেলের দিকে তাকাল। ছেলের এক হাত ধরে মৃদু স্বরে বলল, সে কি কান্না? রাগও প্রচুর হবে বোধ হয়। চিৎকার দিয়েই লম্বা হয়ে যায়। চোখ বন্ধ করে কান্না শুরু যে করে আর থামার নাম নেই। শান খাওয়া থামিয়ে দিল। কিছু মুহূর্ত অতিবাহিত হতেই আবার খেতে শুরু করল চুকচুক করে।
শ্রবণ অবাক হয়ে বলল, খাওয়া থামিয়ে কথা শুনল নাকি কথা শুনে খাওয়া থামিয়েছিল? কথা শুনেই খাওয়া থামিয়েছিল। ওর নামে কি বলছো সেটাই শুনছিল বোধ হয়। শ্রবণ ঝুঁকে ছেলের মাথায় চুমু খেয়ে বলল, আব্বু, তোমাকে বকা দেইনি তো, শুধু বললাম তোমার অনেক রাগ। একদম বাবার মতো। শ্রবণ মুখ তুলে সোহার মুখের দিকে তাকাল। সোহা মুখ কাচুমাচু করে বলল, বলেছি ওর রাগ জেদ তোমার মতো হবে। দেখো দেখতেও তোমার মতন হয়েছে। ছেলে যখন আমার তখন দেখতে শুনতে অবশ্যই আমার মতোই হবে। তোমার মতো কেন হবে? ওকে তো জন্ম দিয়েছি আমি, তাহলে আমার মতো হওয়া উচিত ছিল না? ছেলে আমার মতো হয়েছে, মেয়ে হলে তোর মতো হবে, আর যদি মেয়ে না হয়ে আবারও ছেলে হয় তাহলে আমার মতোই হবে। আরও, কেন? আর না, মাত্র তো একজন হলো, ওর ভাই বোন লাগবে না? অন্তত একটা ভাই আর একটা বোন তো লাগবেই, না হলে ও খেলবে কার সঙ্গে? এত দূর চিন্তা ভাবনা করে ফেলেছ? ওর এখনও নাড় পড়েনি আর তুমি ওর ভাই বোন খেলা পর্যন্ত চলে গেছ? শ্রবণ কিছু না বলে হাঁটুতে ভর করে সোহার মুখ দুই হাতে আগলে ধরে সারা মুখে চুমু খেল। বিছানা ছেড়ে নেমে বলল, শানকে ঘুম পাড়িয়ে তুইও শুয়ে পড়, আমি ছোট ডাইনিকে পাঠিয়ে দিচ্ছি। তুমি কোথায় যাবে? দাদা ভাইয়ের কাছ থেকে আসছি একটু পরেই। আচ্ছা। শ্রবণ বেরিয়ে গেল রুম থেকে। সোহা তাকিয়ে রইল দরজার দিকে। শ্রবণের মুখ থেকে এমন মিষ্টি মিষ্টি কথা শুনতে ভীষণ ভালো লাগে সোহার। শ্রবণের কথা বলার ধরন পুরোপুরি বদলে গেছে। এই শ্রবণকেই তো সোহা চেয়েছে বরাবর। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ছেলের দিকে তাকিয়ে দেখে খেতে খেতে চোখ বন্ধ করে নিয়েছে, ঘুমিয়েও গেছে প্রায়। পুরোপুরি ঘুমিয়ে পড়তেই ছেলেকে আলগোছে শুইয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল গায়ের উপর ব্ল্যাঙ্কেট টেনে। অনিমা চৌধুরী রুমে এসে দেখলেন সোহা চোখ বন্ধ করে শুয়ে আছে। বিছানায় উঠে বসে বললেন, সোহা, ঘুমিয়েছিস? সোহা চোখ মেলে তাকাল, বলল, না। কিছু বলবে? শান ওঠেনি আর? উঠেছিল, ঘুমিয়েছে কিছুক্ষণ আগেই। ঘুমাও তুমি। মাফ করবি না আমাকে? ঘুম পাচ্ছে আমার, তুমিও ঘুমাও। আমি জানি আমি অনেক বড় বড় ভুল করেছি, দোষ করেছি, পাপ করেছি। সেসবের জন্য আমি অনুতপ্ত, ভীষণ অনুতপ্ত। ভুল তো মানুষই করে, আমিও করে ফেলেছি। তুমি মানুষ? কেন, তোর মনে হয় না আমি মানুষ? নাকি শ্রবণের মতো তোর কাছেও আমাকে ডাইনি মনে হয়? সোহা কিছু না বলে চোখ বন্ধ করে নিল। অনিমা চৌধুরী কিছুটা এগিয়ে মেয়ের এক হাত ধরে বললেন, মাফ করে দেনারে, মা। সিয়াম আমার সঙ্গে কথা বলে না, তুইও সেভাবে কথা বলিস না। আমার আর এসব ভালো লাগে না। সোহা কিছু বলার জন্য চোখ মেলেছিল আর সেই মুহূর্তেই রুমে ফিরে এলো শ্রবণ। শ্রবণকে দেখে অনিমা চৌধুরী সোহার হাত ছেড়ে দিয়ে সরে এলেন কিছুটা। শ্রবণ সোহার কাছে এগিয়ে এসে বলল, ঘুমাসনি কেন এখনো? ঘুমাবো, বাবু মাত্রই ঘুমিয়েছে। তুমিও ঘুমিয়ে পড়ো। হুম। শ্রবণ সোহার উপর দিয়েই ঝুঁকে ছেলেকে আদর করল। অনিমা চৌধুরী উল্টো ফিরে শুয়ে পড়লেন। তিনি রাতটুকু মেয়ের সঙ্গেই থাকেন। শানের জন্য রাতে বেশ কয়েকবার শোয়া থেকে উঠতে হয়। বারবার শোয়া থেকে উঠতে সোহার কষ্ট হয়। শ্রবণ চাইলেও রাতে জেগে থাকতে পারে না এখন। সাইকিয়াট্রিস্ট পই পই করে বলে দিয়েছেন শ্রবণের রাত জাগা যাবে না, তার পর্যাপ্ত পরিমাণে ঘুম প্রয়োজন। অন্তত 15 দিন ঠিক মতো ঘুমোতে হবে, রাত জাগা যাবে না। সোহা শ্রবণের 2 হাত ধরে অনুরোধ করে বলেছে সাইকিয়াট্রিস্ট যেই নিয়ম অনুযায়ী চলতে বলেছে সেই নিয়ম অনুযায়ীই যেন চলে শ্রবণ। সোহার এমন অনুরোধ ফেলতে পারেনি শ্রবণ, তাই রাতে তাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়। ঘুমের ওষুধ খেয়ে ঘুমোলে একেবারে সকালে ঘুম থেকে ওঠে। রুমে ক্যামেরা লাগিয়ে রেখেছে, অনিমা চৌধুরী তার অবচরে তার স্ত্রী সন্তানের কোনো ক্ষতি করার চেষ্টা করলে তার খবর আছে। জান নিয়ে আর এই বাড়ি থেকে বের হতে পারবে না। অনিমা চৌধুরীর দিকে একবার তাকিয়ে সোহাকেও আদর করল। সোহা চোখ বড় বড় করল শ্রবণের এমন কাণ্ডে। আওয়াজবিহীন ঠোঁট নাড়িয়ে বলল, আম্মু আছে তো। শ্রবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোহার ওষ্ঠ জোড়ায় আলতো চুমু খেয়ে দোলনার দিকে এগোল। দোলনায় উঠে স্লিপ মাস্ক পরে শুয়ে পড়ল বুকের উপর বালিশ চেপে। কবে যে আবার আগের মতো বউটাকে জড়িয়ে ধরে ঘুমোতে পারবে? সোহা বিছানা থেকে শ্রবণের দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে সোহা নিজেও চোখ বন্ধ করে নিল। হসপিটাল থেকে ফেরার পর একরাত শ্রবণের সঙ্গে ঘুমিয়েছিল। শ্রবণের ঘুমের ভীষণ ডিস্টার্ব হয় তার সঙ্গে ঘুমোলে। সে যতবার ঘুম থেকে উঠত ছেলের কাঁথা কাপড় চেঞ্জ করার জন্য, শ্রবণও ততবার জেগে উঠত। কয়েকবার তো নিজেই চেঞ্জ করে দিয়েছিল, দিনের বেলায় এখনও দেয়।
সোহা শ্রবণের ঘুম আর মানসিক সুস্থতার কথা ভেবে তাকে অন্য রুমে ঘুমোতে বলেছিল, কিন্তু শ্রবণ রাজি হয়নি। দোলনাটাকেই বিছানা বানিয়ে সেখানে ঘুমায়। সোহার অসুবিধা আর আরামের কথা ভেবে অনিমা চৌধুরীকে সোহার সঙ্গে ঘুমোতে বলেছে শ্রবণ। রাতে শানের হাগুমুতু অনিমা চৌধুরী পরিষ্কার করেন। সোহাকে আর কষ্ট করে শোয়া থেকে উঠতে হয় না এখন। শানের বয়স এখন 2.5 মাস। সোহা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে, চলাফেরা করতে কোনো কষ্ট হয় না। স্বামী সন্তান নিয়ে তার দিন কাটছে দারুণ আনন্দে। চৌধুরী বাড়ির সবাই বাড়িতে ফিরে গেছে আরও আগেই। প্রায় সবাই মাঝে মধ্যেই চলে আসে তিনজনকে দেখার জন্য, বিশেষ করে শান। সেই এখন সকলের মধ্যমণি, তাকে দেখার জন্যই ঘন ঘন আসে। সিয়াম আর স্পর্শ তো শ্রবণের বাড়িতে এলে আর বাড়ি থেকে যেতেই চায় না। 2 ভাই বড় ভাইকে অনেক অনুরোধ করেছে যেন তাদের সঙ্গে গিয়ে এক বাড়িতেই থাকে, কিন্তু যদি শ্রবণ কোনোভাবেই রাজি নয়। সে একবার যদি মুখ ফুটে 2 ভাইকে বলে পার্মানেন্ট তার বাড়িতে থেকে যেতে, তাহলে 2 ভাই থেকে যাবে। শ্রবণ যেহেতু মুখ ফুটে বলে না, তাই 2 ভাইও থাকতে পারে না। বাড়িতেও যায় না, তাদেরও থাকতে বলে না। শ্রবণ ছেলেকে নিয়ে শুয়ে আছে বিছানায়। সোহা গেছে গোসল করতে। গোছল বোধ হয় প্রায় শেষ, অনেকক্ষণ ধরেই তো গেছে। শ্রবণ ছেলেকে পাশে শুইয়ে রেখেছে। ছেলেটা বাবার শরীর ঘেঁষে শুয়ে মুখের দিকে তাকিয়ে বাবার বলা প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনছে। ছেলেকে এত মনোযোগ দিয়ে তার কথা শুনতে দেখে শ্রবণ হাসল, হেসে ছেলেকে উঁচু করে ধরে চুমু খেল বেশ কয়েকটা। পেটে মুখ ঘষতেই খ্যাক খ্যাক করে হেসে উঠল বাচ্চাটা। ছেলের হাসি মুখ দেখে শ্রবণ আরও বেশি হাসল। 2 হাতে ছেলেকে উঁচু করে ধরে বলল, আমার কলিজা, আমার আব্বু, আমার জান, আমার। বাকি কথা বলতে পারল না শ্রবণ, তার আগেই তার ছেলে অঘটন ঘটিয়ে ফেলেছে। পেটে চাপ পড়ায় বাবার মুখের উপর বমি করে দিয়েছে, ফলস্বরূপ বমি শ্রবণের মুখে ঢুকে গেছে। ছেলেকে পাশে শুইয়ে দিয়ে লাফিয়ে শোয়া থেকে উঠে বসে ফ্লোর ভাসিয়ে বমি করে দিল শ্রবণ। এরা মা ছেলে মিলে কি পেয়েছে তার সঙ্গে? একজন গায়ে বমি করে, আরেকজন মুখে বমি করে। ছি! শান চিৎকার করে কান্না শুরু করেছে। শ্রবণ নিজেকে সামলাবে নাকি ছেলেকে সামলাবে বুঝতে পারছে না। সোহা ওয়াশরুম থেকে বেরিয়ে শ্রবণকে বমি করতে দেখে তার কাছে ছুটে এলো আতঙ্কিত হয়ে। কপালে হাত রেখে ভয়ার্ত কণ্ঠে বলল, কি হয়েছে, এভাবে বমি করছো কেন? শ্রবণ কোনো রকমে বিছানার দিকে ইশারা করে দৌড়ে ওয়াশরুমে প্রবেশ করল। ওয়াশরুমে এসে আরও বমি করল। পেট খালি হতেই কুলি করে মুখ ধুয়ে নিল ভালোভাবে। সোহা ছেলেকে কোলে নিয়ে ঘটনা আন্দাজ করতে পারল কিছুটা। ছেলের ঠোঁটের কোণে বমি লেগে আছে। বেবি ওয়াইপস দিয়ে ছেলের মুখ পরিষ্কার করে ছেলেকে শান্ত করার জন্য ব্রেস্ট ফিডিং করতে দিল। চোয়াল শক্ত করে তাকিয়ে রইল দরজার দিকে। শ্রবণ ওয়াশরুম থেকে বের হতেই মেজাজ নিয়ে বলল, কি বলে গেছি আর কি করেছ? শিক্ষা হবে না তোমার? বারবার বলে গেলাম ওকে উঁচু করবে না, এখন মাত্র খাইয়েছি, তারপরও উঁচু করেছ কেন? ভালো হয়েছে না এখন? কয়েকবার মুখের উপর বমি করেছে, এরপর কবে যেন খাইয়েই দিবে। শ্রবণ টাওয়েল দিয়ে হাত মুছতে মুছতে কাচুমাচু ভঙ্গিতে বলল, খেয়াল ছিল না, কথা বলতে বলতে উঁচু করে ফেলেছি। ওকে কেন বমি করতে হবে? তোদের দুজনের যন্ত্রণায় আমি বমি করতে করতেই রে যাব। যখন পেটে ছিল তখন তুই বমি করিয়েছিস, এখন দুনিয়া এসে সে নিজেই বমি করাই। আল্লাহ মাবুদ, কি যন্ত্রণা! ভাল্লাগে না। শেষের কথাগুলো উপরের দিকে তাকিয়ে বলল। সোহাকে কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল ফ্লোর পরিষ্কার করার জন্য মেইডকে ডাকতে। এখন সোহার সামনে থাকলে তার ঝাড়ি খেতে হবে কতকগুলো। বউয়ের ঝাড়ি খাওয়ার চেয়ে একটু কষ্ট করে নিচে গিয়ে মেইডকে ডেকে আনাই ভালো। মেইড এসে রুম পরিষ্কার করে দিয়ে যাওয়ার পর শ্রবণ রুমে এলো। শান ঘুমিয়ে গেছে। সোহা রুমে নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখল ভেতরে লাইট জ্বলছে। উসখুস করে ওয়াশরুমের দরজায় এসে দাঁড়াল। সোহা বের হওয়ার জন্য ঘুরতেই শ্রবণকে দেখতে পেল। কপালে কয়েক ভাঁজ ফেলে বলল, কি হয়েছে, কিছু বলবে? খিদে পেয়েছে? ওয়াশরুমে বসে খাবে নাকি? শ্রবণ চোয়াল শক্ত করল সোহার কথা শুনে। সে ওয়াশরুমে বসে খাবার খাবে? তার এমন রিয়াকশন দেখে সোহা মনে মনে হাসল। ওয়াশরুম থেকে বের হতে হতে বলল, ছেলেকে খাওয়াতে হয়, আবার ছেলের বাপকেও খাইয়ে দিতে হয়। নিচে যাও, এগুলো শুকিয়ে দিয়ে আসছি। শ্রবণ দাঁড়িয়ে রইল আগের মতোই। সোহা ব্যালকনি থেকে ফিরে এসে দেখল সিয়াম দাঁড়িয়ে আছে শ্রবণের সঙ্গে। ভাইয়াকে দেখে হাসি মুখে কাছে এগিয়ে আসতে আসতে বলল, কেমন আছো ভাইয়া? ভালো।
তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। একাই এসেছ? না, আম্মুও এসেছে। ভাইয়া ভার্সিটিতে গেছে, দাদা ভাইও যেন কোথায় গেছে। কোথায় আম্মু? আসছে। সোহা শ্রবণের মুখের দিকে তাকাল। শ্রবণের চেহারা গম্ভীর হয়ে রয়েছে। হয়তো অনিমা চৌধুরী এসেছে শুনেই চেহারার এই হাল করেছে। সোহা প্রেগন্যান্ট হওয়ার পর অনিমা চৌধুরী যত যাই বলুক না কেন, শান হওয়ার পর তাকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছেন। নাতিকে না দেখলে, কোলে না নিলে তার ভালো লাগে না। কেমন অস্থির হয়ে ওঠেন, ছটফট লাগে। শ্রবণের প্রতিও মায়া জন্মেছে এখন। অনিমা চৌধুরী রুমের সামনে এসে দাঁড়াতেই সোহা এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরল। ভালোমন্দের খোঁজ খবর নেওয়ার পর রুমের ভেতরে প্রবেশ করলেন অনিমা চৌধুরী। শ্রবণের দিকে তাকিয়ে বললেন, কেমন আছো শ্রবণ? শ্রবণ গাম্ভীর্য ভাব বজায় রেখে বলল, আলহামদুলিল্লাহ। আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল শ্রবণ। অনিমা চৌধুরী নাতির পাশে দাঁড়িয়ে বললেন, নানা ভাই কখন ঘুমিয়েছে? অকাজ করে কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। কি অকাজ করেছে আমার মামা? সোহা ভাইয়ার দিকে তাকিয়ে বলল, আজকেও তিনি বাবার মুখের উপর বমি করে দিয়েছিল। সিয়াম তড়িৎ গতিতে বড় ভাইয়ের মুখের দিকে তাকাল। তার চোখমুখ দেখে ফিক করে হেসে উঠল মুহূর্তেই। সোহা আর অনিমা চৌধুরীও ঠোঁট চেপে হাসলেন। শ্রবণ বমি যে কতটা ঘৃণা করে সেটা বাড়ির সবাই খুব ভালো করেই জানে। জুমার নামাজ আদায় করে ছেলেকে নিয়ে বাড়ি ফিরল শ্রবণ। শানের বয়স এখন 2 বছর। ভীষণ চঞ্চল আর দুষ্টু প্রকৃতির ছেলে। মেজাজ হয়েছে বাবার মতো। ভীষণ রাগ, একবার রেগে গেলে সহজে শান্ত করা যায় না। সে যা করতে চাইবে সেটা করতে দিতে হবে, নয়তো চিৎকার করে কাঁদতে কাঁদতে শ্বাস নিতেই পারে না। রাগ উঠলেই চেহারা লাল হয়ে ওঠে, আর চুলগুলো সজারুর কাটার মতো খাড়া খাড়া হয়ে যায়। রুমে প্রবেশ করতেই দেখল সোহা বিছানায় বসে আছে নামাজ আদায় করে। শান মাকে দেখেই ভুবন ভুলানো হাসি দিয়ে ডাকল, আম্মা, আম্মা। সোহা ঘাড় ঘুরিয়ে তাকাল দুজনের দিকে। দেখল শানের হাতে একটা জিলাপি। জিলাপির রস দিয়ে পাঞ্জাবি আর নিজের হাতমুখের 12টা বাজিয়ে ফেলেছে। শ্রবণের ডান হাতের দিকে তাকিয়ে দেখল তার হাতেও 2টো জিলাপি রয়েছে। বিস্ময় সোহার চোখজোড়া রসগোল্লার মতো হয়ে গেল। বিছানা ছেড়ে দুজনের কাছে এগিয়ে আসতে আসতে বলল, জিলাপি কোথায় পেলে? বাড়িতে তো জিলাপি নেই। শ্রবণ ছেলের মুখের দিকে তাকালো একবার, তারপর বউয়ের মুখের দিকে তাকিয়ে বলল, মসজিদ থেকে দিয়েছে। সোহার চোয়াল ঝুলে পড়ল শ্রবণের কথা শুনে। বিস্মিত হয়ে বলল, মসজিদ থেকে জিলাপি নিয়ে এসেছ? এনেছি কি সাধে? নামাজ শেষে মসজিদ থেকে বের হব তখন একজন শানের দিকে জিলাপি এগিয়ে দিল। এই ছেলে সঙ্গে সঙ্গে হাত বাড়াল সেটা নেওয়ার জন্য। আমি নিতে দিব না বলে দরজার দিকে এগোতেই গলা ছেড়ে চিৎকার শুরু। জিলাপি না নিয়ে আসবে না। ওর কান্না দেখে বাধ্য হয়ে নিতে দিলাম। লোকটা আমাকেও 2টো সাধল কিন্তু আমি রাজি হলাম না। আবার চলে আসার জন্য পা বাড়াতেই গলা ছেড়ে কান্না শুরু। আমাকেও নিতে হবে। বাইরে বেরিয়ে এসে এই ছেলের জন্য আবার ভেতরে ফিরে গিয়ে জিলাপি আনতে হয়েছে আমার। এই 2টো জিলাপি হাতে নিয়ে বাড়িতে আসতে আসতে কি যে লজ্জা লাগছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। শ্রবণের কথা শুনে ফিক করে হেসে উঠল সোহা। মায়ের মুখে হাসি দেখে ছোট শান নিজেও হাসল। মায়ের মুখের দিকে জিলাপি এগিয়ে দিয়ে বলল, তুমি খাও আব্বু। শ্রবণ ছেলেকে কোল থেকে নামিয়ে দিল। হাতের জিলাপি 2টো সোহার দিকে এগিয়ে দিয়ে বলল, নে খা। সোহা একটা হাতে নিয়ে বলল, ওটা তুমি খাও। শ্রবণ একটা জিলাপি হাতে তাকিয়ে রইল মা ছেলের দিকে। দুজনেই জিলাপি খাচ্ছে। শান অদক্ষ হাতে জিলাপি ধরে খাচ্ছে। 2 দিন পর রাস্তায় বেরিয়ে ফকির দেখে না আবার বাবাকে ফকিরের মতো ভিক্ষা করতে বলে। যা বিচ্ছু ছেলে, বিশ্বাস নেই একে দিয়ে। শ্রবণ আসরের নামাজ আদায় করে এসে দেখল শান ব্রেস্ট ফিডিং করছে শুয়ে শুয়ে। শ্রবণ ছেলের দিকে তাকিয়ে বলল, শান, কি করছো আব্বু? শান খাওয়া থামিয়ে বাবার দিকে তাকালো। হেসে দিয়ে বলল, দুদু দুদু, দুদু খাও। শান হাসি মুখে আবার খেতে ব্যস্ত হল। শ্রবণ সোহার উপর ঝুঁকে তাকে আদর দিল, তারপর ছেলের হাত ধরে টেনে বলল, আর খেতে হবে না, ওঠো এখন। শান খাওয়া বন্ধ করল না, মাকে ছাড়ল না। শ্রবণ ছেলের হাত ধরে কিছুক্ষণ টানাটানি করে বলল, আসবে না আমার কাছে? শান দুদিকে মাথা নাড়ল। সে এখন খেতে ব্যস্ত, যা হয়ে যাক না কেন সে এখন কিছুতেই মাকে ছাড়বে না মন ভরে খাওয়া শেষ না হওয়া পর্যন্ত। দুনিয়ার সবকিছু একদিকে আর তার মায়ের বুকের দুধ খাওয়া আরেক দিকে। এমনিতেই মা এখন দুধ খেতে দিতে চায় না। দুধ খেতে চাইলেই বলে বড় হয়ে গেছো,
দুধ খাওয়া বাদ দিতে হবে। সে মোটেও বড় হয়নি এখনও, কিন্তু মা বুঝতে চায় না। অনেক কান্নাকাটি করার পর এখন খাওয়ার সুযোগ পেয়েছে, সহজে ছাড়ছে না। শ্রবণ মাজায় হাত দিয়ে ছেলের দিকে তাকিয়ে রইল। বেশ কয়েকবার ডাকল ছেলেকে, তবে শান তেমন রেসপন্স করল না আর। বেশ সময় নিয়ে নিজের খাওয়া শেষ করে মাকে ছেড়ে উঠে বসে বাবার দিকে হাত বাড়িয়ে দিল কোলে যাওয়ার জন্য। সোহা গায়ের পোশাক ঠিক করে উঠে বসতেই শ্রবণ সোহাকে পাজাকোলে তুলে নিয়ে ছেলের দিকে তাকিয়ে বলল, তোমাকে আর নিব না আমি। খুব দাম বেড়ে গিয়েছিল তাই না? এতক্ষণ ধরে ডাকছি পাত্তাই দিলে না। তুমি কি ভেবেছিলে তুমি ছাড়া আমার আর কেউ নেই? আমার বউ আছে, এখন থাকো তুমি একা একা। শান কিছুক্ষণ হা করে তাকিয়ে রইল বাবার মুখের দিকে। সোহা শ্রবণের গলা জড়িয়ে ধরে শানের দিকে তাকিয়ে আছে। শান ফুপিয়ে কেঁদে দিয়ে মায়ের দিকে আঙুল তাক করে বলল, আমার 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 আম্মু। শ্রবণ হাসি মুখে বলল, হ্যাঁ হ্যাঁ তোমার আম্মু, কিন্তু বউটা আমার। শান তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নেমে দাঁড়াল। শ্রবণ সোহাকে কোলে নিয়ে ছুটল বাইরের দিকে। শান চিৎকার করে কাঁদতে কাঁদতে বাবা মায়ের পেছনে পেছনে ছুটল। করিডোরে এসে বাবার দুই পা জড়িয়ে ধরে ঝুলে রইল। শ্রবণ বারবার বলছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু শান না ছেড়ে কেঁদে চলেছে। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, ছাড়ো আমাকে, নয়তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাবে এখন। শ্রবণ সোহাকে কোল থেকে নামিয়ে দিয়ে ছেলেকে কোলে তুলে নিল। শান বাবার কোলে উঠে মায়ের দিকে তাকালো একবার, তারপর বাবার গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে ফোপাতে লাগল। শ্রবণ ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে চুমু খেল অনেকগুলো। শান্ত করার চেষ্টা করে আদর করতে করতে বলল, কাঁদে না আব্বু, মজা করলাম তো। শান শান্ত হল বেশ কিছুক্ষণ পর। ফর্সা চেহারা পুরো লাল হয়ে উঠেছে। ছেলেকে খুশি করার জন্য বলল, চলো বাইক নিয়ে ঘুরতে যাই। বাইকের কথা শুনতেই শানের চোখজোড়া চকচকে হয়ে উঠল। বাইকে চড়তে তার ভীষণ ভালো লাগে। ছেলের মুখের দিকে তাকিয়ে আবার বলল, আরেকটু বড় হও, তোমাকেও বাইক কিনে দিব, মিনি বাইক। হেলমেটও কিনে দিব। শ্রবণের কথা শুনে সোহা শক্ত কণ্ঠে বলল, ছেলেকে কোনো বাইক কিনে দিতে পারবে না, আর এখন বাইক নিয়ে কোথাও যাওয়া যাবে না। শ্রবণ সোহার ফোলা ফোলা গাল টেনে বলল, জান তুইও চল, মজা হবে। না আমিও যাব না, তোমরাও যাবে না। সরি জান, আমরা তো এখন যাবি। শ্রবণ সোহার গালে টুপ করে একটা চুমু খেয়ে সিঁড়ির দিকে দৌড় শুরু করল। সোহা পিছু পিছু যেতে যেতে গলা ছেড়ে বলল, সেদিন যে চিৎপটাং হয়ে পড়ে গিয়েছিলে বাইক নিয়ে, সেটা ভুলে গেছ? আজকে ছেলেকে নিয়ে পড়ার শখ জেগেছে? কিছু হবে না জান, তুই নিশ্চিন্তে থাক, সন্ধ্যার পরেই ফিরে আসব। শ্রবণ ড্রয়িং রুমে এসে বাইকের চাবি আর হেলমেট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল তাড়াহুড়ো করে। সোহা সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে মেইন দরজার দিকে তাকিয়ে রইল। এই লোকের মাথা থেকে বাইকের ভূত কিছুতেই নামাতে পারল না সে। ছেলেটাও বাবার মতো বাইক পাগল হচ্ছে দিন দিন। বাইকের কথা শুনলে ছেলেরও হুঁশ থাকে না, বাবারও হুঁশ থাকে না। এই দুজনকে নিয়ে তার হয়েছে যত জ্বালা। এখন রাত প্রায় 9টা। সোহা ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু শান ঘুমোচ্ছে না। বারবার শোয়া থেকে উঠে বসছে আর আব্বু আব্বু ডাকছে। শ্রবণ রয়েছে স্টাডি রুমে, অফিসের কাজ করছে। সে গত বছরই অফিসে জয়েন করেছে। সোহা আগামী বছর পড়াশোনা আবার স্টার্ট করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, ততদিনে শান আরও কিছুটা বড় হয়ে যাবে। শ্রবণ চেয়েছিল সোহা এই বছরই পড়াশোনা শুরু করুক, কিন্তু সোহা রাজি হয়নি। তার এক কথা, আগামী বছর শুরু করবে। ছেলের কান্নাকাটি শুনে স্টাডিরুম থেকে বেডরুমে ফিরে এলো শ্রবণ। বিছানার দিকে এগিয়ে বলল, কি হয়েছে আমার আব্বুর, কাঁদছে কেন? শান বাবাকে দেখে ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে আব্বু আব্বু ডাকল মুখ ভরে। শ্রবণ কাছে এগিয়ে এসেই ছেলেকে কোলে তুলে নিয়ে আদর করে শান্ত করল। সোহা শুয়ে থেকেই শ্রবণের দিকে তাকিয়ে বলল, বাপের সঙ্গে মিলে অকাজ করতে পারছে না, তাই তার শান্তি লাগছে না। আমি আর আমার আব্বু মিলে শুধু অকাজই করি? হ্যাঁ, এই ডাইনির বাচ্চা, একদম মিথ্যা বলবি না। আমরা সবসম। শ্রবণের কথার মাঝেই শান বলল, ডাইনির বাচ্চা। ছেলের কথা শুনে শ্রবণ হা হা করে হেসে উঠল। সোহা নাকমুখ কুচকে তাকিয়ে রইল দুজনের দিকে। শান আবার বলল, ডাইনি যাব। সোহা চেঁচিয়ে উঠল, কর্কশ গলায় বলল, ছেলের সামনে উল্টাপাল্টা কথা বলতে নিষেধ করেছি না? শ্রবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, উল্টোপাল্টা কথা কোথায় বললাম? যা সত্য তাই তো বললাম। তোর মা খালা নানি সবাই ডাইনি, শুধু আমার বউ বাদে।
সোহা চোখজোড়া ছোট ছোট করে বলল, তোমার বউ ডাইনি নয় কেন? কারণ সে আমার বউ। কোনো ডাইনি আমার বউ হবে এটা অসম্ভব। সোহা আরও কিছু বলতে নিয়েছিল কিন্তু সেই মুহূর্তেই তার ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখল মায়ের কল। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে বলল, ডাইনির কথা বলতে বলতেই ডাইনির কল এসে হাজির। সোহা শ্রবণের দিকে কঠিন এক দৃষ্টি নিক্ষেপ করে কল রিসিভ করে মুখের সামনে ধরল। মায়ের হাসি হাসি মুখের দিকে তাকিয়ে নিজেও হেসে বলল, কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আমার নানা ভাই কোথায়? ঘুমিয়ে পড়েছে? না, ঘুমোয়নি এখনো। সোহা ব্যাক ক্যামেরা দিয়ে শ্রবণ আর শানকে দেখাল। অনিমা চৌধুরী নাতিকে দেখে নানা ভাই বলে ডেকে উঠলেন। শানও সঙ্গে সঙ্গেই খুশিতে আত্মহারা হয়ে ডাইনি বলে ডেকে উঠল। শানের ডাক শুনে চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে বসে থাকা সকলে অট্টহাসিতে ফেটে পড়ল। শ্রবণ নিজেও হেসে উঠেছে। সোহা দুজনের দিকে তাকিয়ে ফুঁসছে। স্পর্শ ক্যামেরার সামনে এসে তাড়াহুড়ো করে বলল, শান যেন না ঘুমায়, আমি আসছি। সিয়াম নিজেও সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমিও আসছি। শামীম রেজা চৌধুরীও উঠে দাঁড়িয়ে বললেন, আমিও আসছি। তিনজনের কথা শুনে শ্রবণ বলল, কাউকেই আসতে হবে না, আমরাই আসছি। তাহলে দ্রুত চলে আসো নয়তো শান ঘুমিয়ে পড়বে। আসছি এক্ষণি। এই ছোট ডাইনির ২ নাম্বার বাচ্চা, ওঠ। শান আবার বলল, ডাইনির ২ বাচ্চা। শ্রবণ ছেলেকে কোলে নিয়ে দরজার দিকে এগিয়ে বলল, ২ বাচ্চা না আব্বু, ডাইনির ২ নাম্বার বাচ্চা, মানে দ্বিতীয় ছাও। দ্বিতীয় ছাও। শ্রবণ হাসল আবার। সোহা কল কেটে চেঁচাতে চেঁচাতে দুজনের পেছনে পেছনে এগোল। শ্রবণ দাঁড়িয়ে পড়ল সিঁড়ির কাছে এসে। সোহা পাশে এসে দাঁড়াতেই শ্রবণ সোহার গাল টেনে আদুরে গলায় বলল, কি হয়েছে জান, এমন খেপেছিস কেন? সোহা শ্রবণের হাত সরিয়ে দিয়ে দাঁতে দাঁত পিষে বলল, ছেলেকে কি শেখাচ্ছ এসব? শ্রবণ সোহার মাথায় নিজের মাথা দিয়ে গুঁথা দিয়ে বলল, সত্যি কথা শেখাই জান। সুর ধরে জান ডাকল শ্রবণ। সোহা সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, এই যে আজকে যাচ্ছি, আর আসব না তোমাদের কাছে। শ্রবণ ছেলের মুখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, এই রে তোমার মা রেগে গেছে। শান বাবার মুখের দিক থেকে দৃষ্টি সরিয়ে মায়ের যাওয়ার পথে তাকাল। শ্রবণ সিঁড়ি বেয়ে নামতে নামতে শক্ত গলায় বলল, দেখ জান, উল্টাপাল্টা কথা বলবি না, ঠ্যাং ভেঙে ফেলব কিন্তু। উল্টাপাল্টা কথা বললে মানুষ মুখ ভাঙতে চায়, তুমি ঠ্যাং ভাঙতে চাইছ কেন? শ্রবণ দাঁতে দাঁত পিষে বলল, যেন আমাদের ছেড়ে যেতে না পারিস। স্পর্শের ফোনে একের পর এক কল আসছে তখন থেকে। বারবার মেসেজও আসছে। ফোন সাইলেন্ট করা থাকলেও নজর এড়াল না শ্রবণের। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, স্পর্শ, কে কল করছে? বড় ভাইয়ের কথায় হকচকিয়ে গেল স্পর্শ। ফোন আড়াল করে রেখে বলল, কেউ না, রং নাম্বার। শ্রবণ কিছুক্ষণ তাকিয়ে রইল ভাইয়ের মুখের দিকে। স্পর্শের চোখে মুখে চোর চোর ভাব। হাত বাড়িয়ে দিয়ে বলল, দেখি কে বারবার বিরক্ত করছে। স্পর্শের কলিজা যেন লাফিয়ে উঠল। ভাইয়ের বাড়িয়ে রাখা হাতে দিয়ে দিল নিজের ফোনটা। পুনরায় কল এলো। শ্রবণ ফোনের স্ক্রিনে তাকাল, যন্ত্রণা, নাম দিয়ে সেভ করা নাম্বারটা। কল রিসিভ করে ফোন কানে ধরল। সঙ্গে সঙ্গেই ওপাশ থেকে ভেসে এলো এক মেয়েলি কণ্ঠস্বর, হাই বেইবি, জান, সোনা পাখি, কেমন আছো তুমি? বিস্ময় শ্রবণের চোখজোড়া কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। স্পর্শের দিকে তাকিয়ে দেখল বেচারা অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছে। শ্রবণ নিজেকে সামলে রাশ ভারী গলায় বলল, কে? শ্রবণের গলার স্বর শুনে চমকাল বোধ হয় মেয়েটা। কিছুটা সময় চুপ থেকে বলল, আপনি কে? আপনি কে আর কাকে কল করেছেন? আমি তৃষ্ণা এহসান। কল করেছি স্পর্শ চৌধুরীকে। বাই দা ওয়ে, আপনি কে? শ্রবণ আগের ভাব বজায় রেখে বলল, স্পর্শের বড় ভাই। ওহ, ভাসুর ভাই। আসসালামু আলাইকুম, ভাসুর ভাই, কেমন আছেন? কান থেকে ফোন সরিয়ে ফেলল শ্রবণ। ফোনের ওপাশে কোন পাগল? স্পর্শ চিন্তিত হয়ে বলল, কি বলছে ভাইয়া? উল্টাপাল্টা কিছু বলছে। শ্রবণ ফোন আবার কানে ধরতেই মেয়েটার গলার স্বর শুনতে পেল। সালামের জবাব দিলেন না যে, ভাসুর ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাবার নাম কি? বাড়ি কোথায়? কেন, বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন? তাহলে দ্রুত চলে আসুন, তার আগে আপনার ছোট ভাইকে রাজি করান। ভাসুর ভাই, আপনার ছোট ভাই ভীষণ জেদি আর একরোখা ঘাড়তোত্তারা মানুষ। এতগুলো দিন ধরে তার পিছু লেগে আছি, কিছুতেই তার মন গলছে না।
পাত্তাই দেয় না আমাকে। শ্রবণ কিছু না বলে ফোন স্পিকারে দিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। শ্রবণ কিছু বলছে না দেখে মেয়েটা আবার বলল, কি হলো ভাসুর ভাই, কথা বলছেন না কেন? শ্রবণ স্পর্শের দিকে তাকিয়ে বলল, স্পর্শ? কে এই মেয়ে? স্পর্শ থমথমে গলায় বলল, তুহিন এহসান আঙ্কেলের একমাত্র বাচাল মেয়ে। এই মেয়ের মাথায় সমস্যা আছে। দিনরাত কল আর মেসেজ দিয়ে দিয়ে আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। এই মেয়ের যন্ত্রণায় আমি রাতে ঠিক মতো ঘুমোতেও পারি না। রাত নেই, দিন নেই, যখন তখন কল করে, মেসেজ দেয়। এই মেয়ে সারারাত ঘুমায় না নাকি? তৃষ্ণা ব্যাকুল সুরে বলল, না, ঘুমাই না, জান। তোমার কথা ভাবতে ভাবতে আমার ঘুম আসে না। তুমি ভালো হয়ে যাও, আমাকে অ্যাকসেপ্ট করে নাও, তাহলে আমি আর এত বেশি যন্ত্রণা করব না তোমাকে। স্পর্শ বাজখাই গলায় বলল, এই মেয়ে লজ্জা লাগে না একটা ছেলেকে এসব কথা বলতে? আঙ্কেলকে আজই সব বলে দিব আমি। সমস্যা নেই, বলে দাও। শ্রবণ বলল, এতকাল শুনে এসেছি ছেলেরা মেয়েদের বিরক্ত করে, আজ প্রথম দেখলাম মেয়েরাও ছেলেদের বিরক্ত করে। কেমন দিন এলো রে ভাই। ভাসুর ভাই, আপনার ভাইকে বলুন আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নিতে, তাহলে আমি আর বিরক্ত করব না, সত্যি কথা বলছি। আপনার ভাইয়ের প্রেমে পড়ে আমি ভদ্রসভ্য একটা মেয়ে থেকে নির্লজ্জ বেশরম হয়ে গেছি, এখন পাগলও হয়ে যাচ্ছি। বিশ্বাস করুন ভাসুর ভাই, আমি আগে মোটেও এমন মেয়ে ছিলাম না। সব আপনার ভাইয়ের দোষ, তার প্রেমে পড়ে আমি এমন হয়ে গেছি, সে ইচ্ছে করে আমাকে পাগল করেছে। 21 বছরের জীবনে কোনোদিন কোনো ছেলেকে মনে ধরেনি আমার। 22 বছরের জীবনে প্রথমবারের মতন আপনার ভাইকে মনে ধরেছিল। গত একটা বছর ধরে আমি আপনার ভাইয়ের পেছনে পড়ে আছি, অথচ আপনার ভাই আমাকে পাত্তা দেয় না। এই দুঃখ আমি কই রাখি? হাই স্কুল থেকে শুরু করে ভার্সিটি, কত কত ছেলের কাছে প্রেমের প্রস্তাব পেয়েছি, আমার মন টানেননি কখনো শেষ হবে। কতগুলো ছেলেকে ফিরিয়ে দিয়েছি, মন ভেঙেছি। ছেলেগুলোর অভিশাপ লেগেছে বোধহয়, তাই তো আপনার ভাইয়ের মতো কিউট, সুইট, হ্যান্ডসাম একটা ছেলে আমাকে পাত্তা দিচ্ছে না। আপনার ভাইয়ের প্রেমে পড়ে কি থেকে কি হয়ে গেলাম আমি, আহারে তৃষ্ণা। শ্রবণ বিড়বিড় করে বলল, মেয়েটা কত কথা বলে। স্পর্শ বলল, এই মেয়েকে আমি সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিলাম, কিন্তু এই মেয়ে থামার নয়। আঙ্কেলের ফোন দিয়ে কল আর মেসেজ দিয়ে বিরক্ত করে। আঙ্কেলকে তো চাইলেও একেবারে ব্লক করতে পারি না, মাঝে মধ্যে তো এর বড় ভাইয়ের ফোন দিয়েও দেয়। আঙ্কেল বা ভাইয়া কিছু বলে না? জানলে তো বলবে। তারা তো জানেই না এই মেয়ে তাদের ফোন নিয়ে কি করে। আমার মাঝে মধ্যে ইচ্ছে করে এই মেয়েকে ধরে নিয়ে পাবনা পাগলা গারদে রেখে আসি, নয়তো নিজেই চলে যাই। আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিল, ভাল লাগে না। জান, আমারও ভাল লাগে না। এই মেয়ে, ফোন রাখো। অসভ্য মেয়ে, সামনে পেলে কানসা বরাবর দিব দুটো। ভাইয়ের হাত থেকে ফোন নিয়ে কলকে টে দিল স্পর্শ। বেচারার চোয়াল শক্ত হয়ে রয়েছে। বজ্জাত মেয়ে, বড় ভাইয়ের সামনে কিভাবে জান বলে ডাকছিল। শ্রবণ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। সে ছোট ভাইকে খুব কমই দেখেছে রেগে এমন চোয়াল শক্ত করে থাকতে। যা হোক, তৃষ্ণাকে তার ভালো লেগেছে। মেয়েটা যে তার ভাইকে পাগলের মতো ভালোবাসে তা খুব ভালো করেই বুঝতে পারছে। তৃষ্ণাকে অনেকবার সামনে থেকে দেখা হয়েছে, তবে কথা হয়নি কখনো। মেয়েটা বেশ সুন্দরী আর ভালো পরিবারের। যতবার সামনে থেকে দেখেছে মেয়েটাকে ভীষণ শান্তশিষ্ট আর কম কথা বলা মনে হয়েছে। কিন্তু চোখের আড়ালে তো মেয়েটা ভীষণ দুষ্টু প্রকৃতির আর চঞ্চল, বাচালো বটে। স্পর্শের দিকে তাকিয়ে বলল, কাহিনী কি? কিসের কাহিনী? কিসের কাহিনী মানে কি? ভালোবাসো? কাকে? তুহিন আঙ্কেলের একমাত্র বাচাল মেয়েকে। পাগল নাকি? ওই পাগলকে কেন আমি ভালোবাসতে যাব? তৃষ্ণা তো বলল, তোমাকে ভালোবেসে সে পাগল হয়েছে। ও আগে থেকেই পাগল। বুঝতে পারলাম। কি, তুমিও ভালোবাসো? একদম না, একদমই এটাই। ভালো না বাসলে নাম্বার ব্লক না করে সেভ করে রেখেছ কেন? এর নাম্বার ব্লক করে রাখলে পুরো গোষ্ঠীর ফোন দিয়ে কল করে। আচ্ছা, আব্বুকে বলছি। স্পর্শ ব্যস্ত কণ্ঠে বলল, কি, তুমি বিয়ে করবে? হ্যাঁ। না, একদম না। ভাইয়া, দাঁড়াও। স্পর্শ শ্রবণের পেছনে পেছনে দৌড় শুরু করেছে তাকে ধরার জন্য। করিডোরে এসে শ্রবণকে পেছনে থেকে ঝাপটে ধরে যেন বাবার কাছে যেতে না পারে। শ্রবণ স্পর্শের কাছ থেকে ছোটার জন্য একপ্রকার লাফালাফি শুরু করেছে, কিন্তু ছুটতে পারছে না। স্পর্শ এমন শক্ত করে ঝাপটে ধরেছে যে ছাড়ছেই না। শ্রবণ স্পর্শকে নিয়েই সামনের দিকে আগায়।
স্পর্শ ভাইকে থামানোর জন্য উঁচু করে নিয়ে উল্টো হাঁটা ধরল। দুজনের ধস্তাধস্তি আর উচ্চ স্বরে বলা কথা শুনে শামীম রেজা চৌধুরী নিজের রুম থেকে বেরিয়ে এলেন। তিনি কিছুক্ষণ আগেই শুয়েছিলেন ঘুমানোর জন্য। করিডোরে এসে দুই ভাইকে এভাবে দেখে বিস্মিত হয়ে বললেন, এত বড় হয়ে ছোট বাচ্চাদের মতন এসব কি করছো দুই ভাই মিলে? বাবার কথা শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো স্পর্শ। এই সুযোগে শ্রবণ স্পর্শের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। কি শক্ত করেই না ধরেছিল। কি হয়েছে তোমাদের দুই ভাইয়ের? স্পর্শ কিছু বলার জন্য মুখ খুলেছিল কিন্তু সে কিছু বলার আগেই শ্রবণ বলল, স্পর্শ বিয়ে করতে চাইছে কিন্তু লজ্জায় বলতে পারছে না তোমাদের কাউকে। স্পর্শ হা করে চাইল বড় ভাইয়ের মুখের দিকে। বাবার দিকে তাকিয়ে দ্রুত দুদিকে মাথা নেড়ে বলল, না না, আমি এমন কিছুই বলিনি, ভাইয়া মিথ্যা বলছে। ভাইয়া, এসব কি বলছো? যা সত্যি তাই তো বলছি। আব্বু, স্পর্শ গত 1 বছর ধরে তৃষ্ণা নামের এক মেয়ের সঙ্গে প্রেম করে। তলে তলে টেম্পু ঠিকই চালায়, শুধু আমরা বললেই বলে হরতাল। স্পর্শ যেন 7 আসমান উপর থেকে ধপ করে জমিনে পড়ল। এমন ডাহা মিথ্যা কথা কিভাবে বলছে তার বড় ভাই? সে কবে তৃষার সঙ্গে প্রেম করল? শামীম রেজা চৌধুরী বললেন, এটা কোন তৃষ্ণা? স্পর্শকে কিছু বলতে না দিয়ে শ্রবণ নিজেই বলল, তুহিন এসানের মেয়ে তৃষ্ণা এসান। শামীম রেজা চৌধুরী ছোট ছেলের দিকে তাকিয়ে রইলেন। স্পর্শ বাবা আর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। তার ইচ্ছে করছে ফ্লোর 2 ভাগ করে নিচে চলে যেতে, নয়তো অলৌকিক কোনো ক্ষমতা বলে অদৃশ্য হয়ে যেতে। কোনো বড় ভাই ইচ্ছে করে ছোট ভাইকে এভাবে বেকায়দায় ফেলে? শামীম রেজা চৌধুরী গম্ভীর গলায় বললেন, তুমি তৃষ্ণাকে বিয়ে করতে চাইছ? স্পর্শ বড় ভাইয়ের মুখের দিকে তাকাল। শ্রবণ উপর নিচ মাথা নেড়ে স্পর্শকে একই কাজ করতে বলল ইশারায়। স্পর্শ উপর নিচ মাথা নেড়ে মুহূর্তেই আবার দুদিকে মাথা নেড়ে দ্রুত বলল, না না না, একদম না। শ্রবণ বলল, কিসের না না, আব্বু, তুমি আঙ্কেলদের সঙ্গে আলোচনা করো, দেখো তারা কি বলে। স্পর্শ কিছু বলতে নিয়েছিল কিন্তু তার আগেই শামীম রেজা চৌধুরী বললেন, যদি তোমার পছন্দ থাকে, ভালোবাসো তাহলে আমার কোনো আপত্তি নেই। তুমি সংসার করবে, সারা জীবন পার করবে, তাই তুমি যা চাইবে তাই হবে। স্পর্শ আর কিছু বলল না। শামীম রেজা চৌধুরী রুমের দিকে ঘুরে হাঁটা শুরু করে বললেন, অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়ো দুই ভাই। এই বিষয়ে আমরা আগামীকাল সকালে আলোচনা করব। দুই ভাই বাবার যাওয়ার পথে তাকিয়ে তনিমা চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। তিনি এখনও শ্রবণের কাছাকাছি আসার সাহস পান না। শ্রবণের দৃষ্টিকে এখনও ভয় পান। শ্রবণকে দেখলে সবসময় দূরে দূরেই থাকেন। শ্রবণ স্পর্শকে রুমে যেতে বলে নিজেও নিজের রুমের দিকে এগোল। সোহা শানকে নিয়ে ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগেই। আজ সিয়ামের মাথা ব্যথা থাকায় সেও ওষুধ খেয়ে দ্রুত ঘুমিয়ে পড়েছিল। সবাই যার যার রুমে গিয়ে শুয়ে পড়ার পর শ্রবণ আর স্পর্শ ড্রয়িং রুমে বসেছিল আর সেই মুহূর্তেই স্পর্শের ফোনে বারবার মেসেজ আর কল আসছিল। শ্রবণ রুমে এসে দরজা লাগিয়ে বিছানার দিকে এগোল। এই দুজন মানুষকে দেখলে তার অন্তর যে কতটা শীতল হয়ে যায় কাউকে বুঝাতে পারবে না শ্রবণ। তার ভালো থাকা, তার শান্তির উৎসই এরা দুজন। শেষ পর্যন্ত দিশেহারা শ্রবণ চৌধুরী দিশা খুঁজে পেয়েছে। সে বাড়ির সকলের সঙ্গে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলেও তিনজনের একজনকেও মন থেকে মাফ করতে পারেনি, পারবেও না কোনোদিন। মাফ করা মহৎ গুণ, তবে এই মহৎ কাজটা শ্রবণ চৌধুরী করতে পারেনি এখন পর্যন্ত। তার ধারণা এই তিনজনকে মাফ করে দিলে তার বোন আর মায়ের সঙ্গে অন্যায় করা হবে, যা শ্রবণ কোনোদিন করবে না। সোহার পাশে শুয়ে আলগোছে জড়িয়ে ধরল তাকে। সোহা আর শান বেঘরে ঘুমাচ্ছে। স্পর্শ ওয়াশরুম থেকে বেরুতেই তার ফোনটা আবারও শব্দ করে কেঁপে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখল যন্ত্রণা কল করেছে। মেয়েটাকে প্রথম তার ভীষণ অসহ্য লাগত। একটা মেয়ে এত ছ্যাঁচড়া হয় কিভাবে? কিন্তু আস্তে আস্তে তার পাগলামিগুলো স্পর্শের মনে দাগ কাটতে শুরু করে। একটা সময় পর গিয়ে স্পর্শ নিজের অজান্তেই প্রেমে পড়ে এই পাগল আর বাচাল মেয়েটার। যদি সত্যি সত্যিই মেয়েটা তাকে ভালো না বাসত তাহলে এত পাগলামি কখনোই করত না। স্পর্শ কপাল চাপড়ায়, শেষ পর্যন্ত একটা পাগলকে ভালোবেসে ফেলেছে সে। রিং বাজতে বাজতে কল একবার কেটে গিয়ে আবার এলো। স্পর্শ রুম অন্ধকার করে বিছানায় চিত হয়ে শুয়ে কল রিসিভ করল। ওপাশ থেকে ভেসে এলো মিষ্টি গলার আওয়াজ। হ্যালো। স্পর্শ কথা না বলে চুপ রইল। বেশ কয়েকবার হ্যালো হ্যালো বলল তৃষ্ণা। স্পর্শের কোনো রেসপন্স না পেয়ে বিরক্ত হয়ে বলল, এই লোক কল রিসিভ করে কোথায় হাওয়া হয়ে গেছে?
এই যে মিস্টার ঘাড়তোত্তারা চৌধুরী, শুনছ? হুম। ছলাৎ করে লাফিয়ে উঠল তৃষার হৃৎপিণ্ড। বুকের বাপাশে হাত চেপে বলল, এতক্ষণ কথা বলছিলে না কেন? শুনছিলাম। কি কথা? কার? যে বলছিল। কে বলছিল? এখন যে বলছে। আমি। হুম। সত্যি। স্পর্শ চুপ রইল। তৃষ্ণা একা একাই বকবক করল অনেকক্ষণ। স্পর্শ চুপ করে শুনল সব কথা। তৃষ্ণা কথা থামিয়ে বলল, শুনছ নাকি ঘুমিয়ে পড়েছ? শুনছি। তৃষ্ণা ভীষণ খুশি হল। এই প্রথম স্পর্শ তার সব কথা শুনেছে। অন্য দিনগুলোতে তো কল রিসিভ করে ধমকি দিয়ে কলকে কেটে দেয়। খুশিতে আত্মহারা হয়ে বিছানা ছেড়ে নেমে নাচতে শুরু করল। স্পর্শ বুঝতে পারল তৃষার উচ্ছ্বাস। মুচকি হেসে বিড়বিড় করে বলল, আসলেই পাগল। নেচে গিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল তৃষ্ণা। ব্যাকুল সুরে বলল, এই ঘাড়তোত্তারা চৌধুরী, অ্যাকসেপ্ট করে নাও না আমার ভালোবাসা আর আমাকে নিয়ে নিলে কি হবে? ভীষণ ভালোবাসব তোমায়, একটুও যন্ত্রণা করব না আর যদি না নেই, তাহলে সারা জীবন যন্ত্রণা করব। কেন? কারণ তুমি আমাকে যন্ত্রণার উপরে রেখেছ। আমি কিছুতেই শান্তি পাই না, কিছু ভালো লাগে না। সব সময় শুধু তোমাকে মনে পড়ে, আর নিজেকে পাগল পাগল লাগে। ঘুমাও এখন, অনেক রাত হয়েছে। কি বললে? ঘুমোতে বলেছি। পুরো কথাটা বলো। ঘুমাও এখন, অনেক রাত হয়েছে। ফাইনালি তুমি আমাকে তুমি করে বলেছ। ইয়াহো, কি যে খুশি লাগছে। জান। স্পর্শ কল কেটে দিল। তৃষ্ণা ফোনটা বুকের উপর রেখে চোখ বন্ধ করে নিশ্চুপ হয়ে রইল। শ্রবণ কল রিসিভ করে কানে ধরল। হাসান কল করেছে। আসসালামু আলাইকুম বেআই সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আমাকে বেআই ডাকবি না তুই। কেন? আমি আমার মেয়েকে তোর ছেলের কাছে বিয়ে দিব না। না দিলে না দিবি, আমি আর আমার ছেলে গিয়ে নিয়ে আসব। আমি না দিলে তুই নিতে পারবি? তোর মেয়ে কবে কোন দিক দিয়ে আমার ছেলের সঙ্গে চলে আসবেন তুই টেরও পাবি না। তোর কি করছে? আমার ছেলে বাবুর বউ খাচ্ছে। তার খাওয়া আর হাগুমুদু করা ছাড়া কোনো কাজ আছে এ রাতের বেলায়? দিনের বেলায় পড়ে পড়ে ঘুমায়, আর রাত হলে জেগে থাকে। ভাল লাগে না। নিয়ে যা তোর ছেলে বউকে। তোরাই যখন নিয়ে যাবি তাহলে আর এত কষ্ট করে আমরা বড় করব কেন? হাসানের কথা আর বলার ধরন দেখে শব্দ করে হেসে ফেলল শ্রবণ। হাসান বলল, হাসি পাচ্ছে তোর? না, কষ্ট হচ্ছে। কেন? বউ ঘুমিয়ে গেছে। সোহা ঘুম জড়ানো গলায় বলল, কি হয়েছে? তোকে বলছি না, কাকে বলছো? হাসান কল করেছে। তোর ছেলে বউ জেগে রয়েছে, তাকে পাহারা দিচ্ছে বেচারা, নিজে ঘুম হারাম করে। হাসান বলল, তোর কষ্ট কমলো কেন? তোর বউ জেগে গেছে, রাখছি। কল কেটে দিল হাসান। রীতা ঘুমিয়ে গেছে আর মেয়ে চুপচুপ করে খাচ্ছে। সোহা শ্রবণের দিকে ফিরে শ্রবণের বুকে মুখ গুজে নিশ্চুপ হয়ে রইল। শ্রবণ সোহাকে আলগে নিয়ে বলল, 2 দিন পর তোর বাড়িতে বিয়ে। সোহার বুকে মুখ গুজে রেখে বলল, কার বিয়ে? স্পর্শ। সোহা বুক থেকে মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকালো, অবিশ্বাস্য কণ্ঠে বলল, আসলে হ্যাঁ, এটা অসম্ভবটা সম্ভব হলো কীভাবে? শ্রবণ খুলে বলো সবটা। শুনে সোহা খুশি হলো বেশ। শ্রবণ বুক পুনরায় মুখ গুজে বলল, তাহলে একেবারে বিয়ে শেষ করে বাড়িতে ফিরবো আমরা। এখনও মেয়ে বাড়ির লোকের সঙ্গে কথা হলো না, আর না বিয়ে শেষ করে বাড়িতে ফিরবো আমরা, আগামীকালই ফিরবো। তুমি না বলে 2 দিন পর বিয়ে? ওটা তো কথার কথা বলেছি। যাই বলো তুমি, আমি একেবারে বিয়ে শেষ করেই যাব। এবার এমনিতেই অনেক দিন পর এসেছি। ঘুমা। জান বলো, জান ঘুমা। আবার বলো, জান 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 ঘুমাও। জান পাখি। সোয়া হেসে ফেল, তারপর শ্রবণকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি এভাবে জড়িয়ে ধরলে অনেক শান্তি লাগে আমারও। সোয়া চুপ হয়ে রইল। শ্রবণ সোয়াকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলল, আল্লাহ তাআলা চাইলে একদিন আমরা বয়সের ভারে নুয়ে যাব, চামড়া কুঁচকে যাবে, চুল পেকে যাবে, চলাফেরার বেগ পেতে হবে, তখনও তুই আমার বুকে ঘুমাবি। আমি এই শ্রবণ চৌধুরী যতদিন বেঁচে আছি তোকে আলগে রাখবো। এক ফোঁটা দুঃখ কষ্ট তোকে ছোঁয়ার সাহস করবে না। তুই আমার রানী, এই শ্রবণ চৌধুরী এক এবং অদ্বিতীয় রানী।
আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ, আমার সন্তানের মা, আমার জান। গল্পটি এখানেই সমাপ্ত। আপনারা যারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ।